আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন সংসদ কিভাবে শপথ নেবে এই জায়গায় গিয়ে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরেই প্রথম সাংবিধানিক শূন্যতাকে সামনে এনে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হবে। আপনি একরকম নিশ্চিত থাকতে পারেন তখন আলী রিয়াজ এই সমস্যার এই সমাধান নিয়ে হাজির হবেন যে যেহেতু জুলাই সনদ গণভোটে হ্যাঁ ভোট পেয়েছে এবং জুলাই সনদ সংবিধানের উপরে জায়গা পেয়েছে, কাজেই সংবিধানের যথাযথ সংস্কার সাধনই সর্বাধিক গুরুত্ব পাওয়া উচিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ, যিনি কিনা একেবারে নিজ বুদ্ধি বিবেচনা খাটিয়ে নিজস্ব বিবেচনায় বাংলাদেশের সংবিধানটায় কি কি সংস্কার প্রয়োজন তা একরকম দরবার সাজিয়ে রাজনৈতিক দলগুলোকে, তার পছন্দ মতো রাজনৈতিক দলগুলোকে সেখানে অংশগ্রহণের সুযোগ দিয়ে সেসব সংস্কারকে এখন চূড়ান্ত করেছেন, যার ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি। এবং এই সব কর্মকাণ্ডে তার ব্যাপক সাফল্যের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নভেম্বর মাস থেকে তাকে মন্ত্রী মর্যাদায়, উপদেষ্টা মর্যাদায় বিশেষ সহকারীর পদেও একটা নতুন চাকরি দিয়েছেন। তো আলী রিয়াজ যেহেতু তার চাকরি এখনো অব্যাহত আছে এবং নভেম্বর মাসে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন, নভেম্বরে কেন তাকে আবার মন্ত্রী করে নিয়ে আসতে হলো আবারও যুক্তরাষ্ট্র থেকে, মানে তিনি তো আসলে আগস্টের পর থেকে বাংলাদেশেই একরকম খুঁটি গেড়েছেন, তো নভেম্বরে কেন আবার তাকে নতুন করে মন্ত্রী বানানো, এই প্রশ্ন মাথায় খেলছিল যাদের, তারা সকলেই সন্দেহ করছিলেন যে এ সরকার তো সহজে যাবে না, এ সরকারকে কি কিভাবে রেখে দিতে হবে, তার যা যা সাংবিধানিক পরিকল্পনা সেটা যাতে আলী রিয়াজ একেবারে নিজে বাড়িতে বসে ভাবতে ভাবতে ইচ্ছামতো পরিবর্তন করে ঘটিয়ে ফেলতে পারেন, সম্ভবত সেই অ্যাসাইনমেন্ট দিয়েই তাকে মন্ত্রী মর্যাদায় এই বিশেষ সহকারীর পদে প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। আলী রিয়াজ ঠিক সেই কাজটাই করছেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়ে বলেছেন 180 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে পরবর্তী সংসদ। মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে, এরপরে নতুন সংসদ গঠিত হবে, সেই সংসদের প্রথম 180 দিন, মানে শুনতে মনে হচ্ছে কদিন মাত্র, ইউনূস সরকার যদি 18 মাস থাকতেই পেরেছে তাহলে আর কটা দিন থাকলে কি বা ক্ষতি হবে, আসলে 6 মাস। আরো 180 দিন ওই সংসদ নাকি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। আলী রিয়াজ বলেছেন যে ভাবার কোনো কারণ নাই যে আগামী 12ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা অতীতের 12টা নির্বাচনের মতো, মানে এটা একেবারে আলাদা। কাজেই এই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ প্রথম দিন থেকেই সরকারও পরিচালনা করবে, তবে পাশাপাশি 180 দিন এটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও দায়িত্ব পালন করবে। মানে অনেকগুলো সন্দেহজনক মন্তব্য এই এক বাক্যে আলী রিয়াজ করেছেন। সংসদ কি করে সরকার পরিচালনা করবে? সংসদের তো সরকার পরিচালনা করার কথা না। সংসদে যে দলটি সংখ্যাগরিষ্ঠতা পাবে সে দলের নেতাকে রাষ্ট্রপতির সরকার গঠনের আমন্ত্রণ জানানোর কথা, তার আগে সংসদের শপথ নেওয়ার কথা। সংসদ কিভাবে শপথ নেবে সে প্রসঙ্গে আবার আলী রিয়াজ বেশ কয়েক মাস আগে গত নভেম্বর মাসে বলেছিলেন যে সংসদ শপথ নেবে স্পিকারের অধীনে। তো স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি তো আগস্ট মাসেই পদত্যাগ করে ফেলেছেন এবং তিনি যে কোথায় আছেন কেউ এখন পর্যন্ত জানে না। তাহলে সংসদ সদস্যরা দুটো পৃথক শপথ নেবেন। আলী রিয়াজ যে এই প্রেসক্রিপশন দিচ্ছেন যার ফলে তারা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিবেচিত হবেন সংসদ সদস্যরা, এবং আরেকটা শপথ তারা নেবেন সংসদ সদস্য হিসেবে। স্পিকারই উভয় শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। মানে স্পিকারই নাই, স্পিকার পদত্যাগ করে ফেলেছেন, ডেপুটি স্পিকার কারারুদ্ধ আছেন একের পর এক মামলায় আগস্ট মাস থেকে। তাহলে সংসদকে শপথ গ্রহণ করাবে কে? তাহলে এই সমস্যাগুলোর যে কোনো সমাধান বা ঠিক কি হবে এরকম একটা সাংবিধানিকভাবে শূন্য পরিস্থিতিতে, সেগুলো যখন এখনো আলী রিয়াজের মুখ থেকে বের হয়নি, কিন্তু আলী রিয়াজ এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে 180 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে সংসদকে কাজ করতে হবে, তখন সন্দেহ না করবার
কোনো কারণ নাই যে তখন সংসদ সরকার পরিচালনা করবে এই নাম দিয়ে ইউনূস সরকারি সরকার পরিচালনা করবে। সংসদে সংসদ সদস্যরা অন্তত আরো 6 মাস ব্যস্ত থাকবেন এই সাংবিধানিক সংস্কারগুলোকে প্রণয়ন করতে, যেই সাংবিধানিক সংস্কারগুলো আবার এই সংবিধান সংস্কার পরিষদে যদি সংসদ সদস্যরা একমত না হন তাহলেও কিন্তু 270 দিনের মধ্যে সংসদে এই প্রস্তাবগুলো সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। তাহলে কেন সংসদকে 180 দিন শুধু শুধু সংবিধান সংস্কার পরিষদ নামের একটা অদ্ভুত জিনিস গঠন করিয়ে তাতে ব্যস্ত রাখা এবং এসব তত্ত্ব হাজির করা যে সংসদ নাকি সরকার পরিচালনা করবে? এটা কি ওই ধারণা থেকে যে এই সংসদ তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা জাতীয় সরকার বা বিপ্লবের সরকার গঠন করবে এবং সবাই মিলেমিশে সরকার পরিচালনা করবে, যেই সরকারে আলী রিয়াজও থাকবেন মন্ত্রী মর্যাদায়, ইউনূসও থাকবেন প্রধানমন্ত্রী মর্যাদায় কিংবা রাষ্ট্রপতি মর্যাদায়? মানে ফর্মুলাটা কি? ফর্মুলাটা আস্তে আস্তে কেন ছাড়ছেন আলী রিয়াজ? ফর্মুলাটা তিনি সম্পূর্ণভাবে কেনই বা ব্যাখ্যা করছেন না? আলী রিয়াজ যেই বক্তব্যে তিনি বলেছেন নতুন করে যে 180 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে সংসদ, সেখানে তাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে 180 দিন সংবিধান সংস্কার পরিষদ থাকলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা পিছিয়ে যাবে কিনা, কারণ যে কোনো ব্যক্তিরই মাথায় প্রথমেই এই প্রশ্নটা আসবে। তখন তিনি বলেছেন যে এসব বিষয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই, সংসদ সংস্কার পরিষদ হিসেবে কাজ করলেও ক্ষমতা হস্তান্তরের পথে বাধা তৈরি হবে এমন ধারণা মোটেই সঠিক নয়। সংসদ প্রথম দিন থেকেই নির্বাচিত হওয়ার পর তার স্বাভাবিক কার্যাবলী যেমন সরকার গঠন, দেশ পরিচালনা, বাজেট তৈরির কাজ করবে। মানে এটাও আবারও সংসদ কিন্তু সরকার গঠন করে না, সরকার গঠন হয় রাষ্ট্রপতির অনুরোধে, সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে তিনি আহ্বান জানান। তার মানে এই নিয়মগুলো আর থাকছে না, এখন সংসদ ঠিক করবে কিভাবে সরকার গঠিত হবে। ওই যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি রয়টার্সকে সাক্ষাৎকারে যে কথা বলেছেন, তিনি তারেক রহমানের সঙ্গে বেরিয়ে যেটা বলেছেন যে নির্বাচনের পরে আবার সরকার কিভাবে গঠিত হবে তা নিয়ে নাকি সকলে মিলে আলোচনায় বসবেন। তো আলী রিয়াজের ফর্মুলাটা কি সেরকম যে সংসদ সরকার গঠন করবে, তারপর সংসদ দেশ পরিচালনা করবে, বাজেট তৈরির কাজ করবে? সংসদীয় পদ্ধতির সরকারে দেশ পরিচালনা, বাজেট তৈরির কাজ সবই সংখ্যাগরিষ্ঠ দলের সরকার গঠনের পর সেই সরকারের হাতে ন্যস্ত করা হয়েছে। তাহলে আলী রিয়াজ এসব বিষয়ে একরকমের একটা ধোঁয়াশা কেন রাখছেন? তার মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তফসিল ঘোষণার দিনেই ডিসেম্বর মাসেই বলে দিয়েছেন যে সংসদ নির্বাচনের পরেই তিনি সরে যাবেন, তিনি পদত্যাগ করবেন। জুলাই সনদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতিকে নিয়োগ দেবে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, 2 কক্ষের সদস্যরা মিলে গোপন ব্যালটের মাধ্যমে একজন অরাজনৈতিক ব্যক্তিকে নির্বাচন করবে। তার মানে বুঝুন যে নতুন করে একজন রাষ্ট্রপতিকে নিয়োগ দিতেও তার মানে অপেক্ষা করতে হচ্ছে অন্তত 180 দিন অথবা 270 দিন। 180 দিন যদি সংবিধান সংস্কার পরিষদ একমত হয়ে 6 মাসের মধ্যে উচ্চকক্ষ নিম্নকক্ষ গঠন করে ফেলতে পারে তাহলে 180 দিন, না হলে ব্যাপারটা গিয়ে ঠেকছে 9 মাসে। ইউনূস সরকার তাহলে ক্ষমতা হস্তান্তর না করে অন্তত 9 মাস ক্ষমতায় থেকে যেতে পারবে। যেই 9 মাস পরে উচ্চকক্ষ নিম্নকক্ষ গঠিত হবে, সেই উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে একজন অরাজনৈতিক ব্যক্তি মানে ডক্টর ইউনূসের মতো কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেবেন। সবচেয়ে বড় প্রশ্নটা যেটা, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর সংসদ সদস্যরা কার কাছে শপথ নেবেন, এই বিষয়টা এখন পর্যন্ত আলী রিয়াজের দরবারে ঠিক করা হয় নাই। এই বিষয়টা এখন পর্যন্ত কোনো আলোচনায়, রাজনৈতিক দলগুলোর আলোচনায় নাই। তার মানে সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিষয়টা, মানে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সংসদীয় পদ্ধতির সরকার গঠনের ক্ষেত্রে প্রথম যে পদক্ষেপ, নির্বাচনের পর সংসদ শপথ নেবে, সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দল তাদের সংসদীয় দলকে নিয়ে বৈঠকে বসবে, তারা তাদের সংসদীয় নেতা নির্বাচন করবেন এবং রাষ্ট্রপতি তখন সেই সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য আহ্বান জানাবেন। তারপর
সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যগণ শপথ নেবেন রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে গিয়ে। এই পুরো প্রক্রিয়াটা কিভাবে হবে? স্পিকার যেহেতু নাই, তার মানে সংসদ কিভাবে শপথ নেবে? এই জায়গায় গিয়ে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরেই প্রথম সাংবিধানিক শূন্যতাকে সামনে এনে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হবে। আপনি একরকম নিশ্চিত থাকতে পারেন তখন আলী রিয়াজ এই সমস্যার এই সমাধান নিয়ে হাজির হবেন যে যেহেতু জুলাই সনদ গণভোটে হ্যাঁ ভোট পেয়েছে এবং জুলাই সনদ সংবিধানের উপরে জায়গা পেয়েছে, কাজেই সংবিধানের যথাযথ সংস্কার সাধনই সর্বাধিক গুরুত্ব পাওয়া উচিত। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ব্যক্তিবর্গ কিভাবে শপথ নেবেন সেটা যেহেতু কোনো সংবিধানে লেখা নাই, তখন আলী রিয়াজ বলতে পারেন যে তারা আমার কাছে শপথ নেবেন। মানে আলী রিয়াজের কাছেও শপথ নিতে পারেন, ইউনূসের কাছেও শপথ নিতে পারেন। মানে আলী রিয়াজ যেখানে প্রেসক্রিপশন দেবেন তখন নির্বাচিত সংসদ সদস্যদের উপায় হয়ে দাঁড়াবে কিছুমাত্র স্বীকৃতি ধরে রাখতে, তখন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হতে আলী রিয়াজ যার কাছে তাদেরকে পাঠাবেন তার কাছে গিয়ে তারা শপথ নেবেন। এর ফলে তারা বর্তমানে বাংলাদেশে যে সংবিধান, সে সংবিধানে কোনো সাংবিধানিক পদের অধিকারী হচ্ছেন না। সে সংবিধান অনুযায়ী তারা কিন্তু সংসদ সদস্য বলে কখনো বিবেচিত হবেন না। এই ফর্মুলা ছাড়া আমি তো সামনে আর কোনো ফর্মুলা দেখি না। তার মানে ডক্টর ইউনূসের তরুণ নেতারা, জাতীয় নাগরিক পার্টি, তারা দল গঠনের পরে যে ঘোষণা দিয়েছিল যে সাধারণ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন হতে হবে, সেই ঘটনাটাই তার মানে ঘটছে। গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করার এবং আসলে নতুন করে সংবিধান প্রণয়ন করবার অধিকার চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি। জামায়াতে ইসলামীও তাদের সঙ্গে একমত ছিল। তার মানে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর সংসদ সদস্যরা যখন স্পিকারের অভাবে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না, আলী রিয়াজের প্রেসক্রিপশনে যে কারো কাছে গিয়ে শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য পদ পাবেন, তখন তাদের মূল অ্যাসাইনমেন্ট হয়ে দাঁড়াবে নতুন সংবিধান প্রণয়ন। আলী রিয়াজ, ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক এই ফর্মুলাতেই এগোচ্ছেন এবং এই ফর্মুলার ফলে তাদের যে সাংবিধানিক ব্যবস্থা তারা তৈরি করছেন তাতে অন্তত 6 মাস আর না হলে 9 মাস পর্যন্ত পরিস্থিতিটা টেনে নেওয়া সম্ভব, যেখানে তারা বলবেন তারা বৈধভাবেই ক্ষমতায় আছেন। দেখুন, বিএনপি শুরু থেকেই বলে আসছিল যে সংবিধান সংস্কারের একমাত্র ক্ষমতা আছে সংসদের। কাজে নির্বাচিত সংসদেরই ঠিক করা উচিত কি কি সংস্কার তারা করতে চায় এবং নির্বাচিত সংসদই শেষ পর্যন্ত সংবিধানের সংস্কার আনয়ন করতে পারে। এখন আলী রিয়াজ বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন যে যেহেতু বাংলাদেশের বিদ্যমান সংবিধানের অনেক মৌলিক সংস্কার প্রয়োজন, ওই যে আমি বলছিলাম যে আসলে তারা নতুন করে সংবিধান প্রণয়নই করতে চান, যা সাধারণ সংসদের এখতিয়ার নিয়ে আইনি জটিলতা তৈরি করতে পারে। তাই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন বা মৌলিক কাঠামো নীতির কারণে ভবিষ্যতে যেন কোনো সংস্কার আদালত কর্তৃক বাতিল না হয়, এদিকে তারা কিন্তু 72-এর সংবিধানের সকল বেসিক স্ট্রাকচার, মৌলিক কাঠামো একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। বাংলাদেশের যে প্রধান যে 4টি স্তম্ভ মূলনীতি রাষ্ট্রের, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই সবগুলো তারা পাল্টে ফেলেছেন। তারা নতুন নতুন অনেক কিছু যোগ করেছেন, কিন্তু তারাই বলছেন যে আগামীতে যাতে আর কেউ সেটা করতে না পারে সে কারণে তারা ঠিক করেছেন যে এবারের সংসদের মর্যাদাটা হবে সংবিধান সংস্কার পরিষদের মর্যাদা। এইবারের সংসদ মানে শুধু সংসদ সদস্যদের মর্যাদা সংবিধান সংস্কারের জন্য যথেষ্ট হবে না। তার মানে আলী রিয়াজ এমন এক ফর্মুলা প্রবর্তন করেছেন যেখানে সংসদ সদস্যদের চেয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের মর্যাদা বেশি। এই বুঝটা দিয়েই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ানোর কোনো ব্যবস্থা করতে না পারলেও যাবতীয় সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের মর্যাদা দিয়ে একটা শপথ করিয়ে ফেলবেন। আলী রিয়াজ বলছেন ভবিষ্যতে যেন কোনো সংস্কার আদালত কর্তৃক বাতিল না হয়, সেজন্য ত্রয়োদশ সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গণপরিষদীয় ক্ষমতা দিতে হবে। এটি কোনো অপ্রয়োজনীয় জটিলতা নয়, বরং স্থায়ী গণতন্ত্রের রক্ষা কবচ। মানে উনি মুখ দিয়ে যা বলবেন সেটাই নিয়ম, সেটাই সংবিধান, সেটাই সংবিধান সংস্কারের ফর্মুলা, সেটাই গণতন্ত্র আর সংবিধান রক্ষার সবচেয়ে বড় কবচ।
12ই ফেব্রুয়ারির নির্বাচনকে একটি সাধারণ সংসদীয় নির্বাচন হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। এটি মূলত একটি গণপরিষদ নির্বাচন, যার প্রাথমিক লক্ষ্য বিদ্যমান সংবিধানের মৌলিক কাঠামো ভেঙে ফেলা। জুলাই সনদের নামে প্রায় 100-র কাছাকাছি ধারাকে মাত্র 4টি অস্পষ্ট প্রশ্নে সংকুচিত করে তার মধ্যে একটি প্রশ্নেই শুধু হ্যাঁ বা না এর অপশন রেখে জাতিকে একটি ঘোরের মধ্যে রাখা হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সাধারণ মানুষ বুঝতেই না পারে যে তারা আসলে একটি সংবিধান প্রণয়ন বা বাতিলের ভোট দিচ্ছে নাকি সরকার গঠনের ভোট দিচ্ছে। তারা তো সন্দিহান হবেই। নির্বাচন কমিশনের পাশাপাশি 6টি মন্ত্রণালয় গণভোটের পক্ষে প্রচারে কোটি কোটি টাকা ইচ্ছে মতো সরকারি অর্থ ব্যয়ের নামে খরচ করছে, যা শুধু করের টাকার অপচয় নয়, একটি নির্দিষ্ট ফলাফল নিশ্চিত করার জন্য প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার প্রমাণ। বাংলাদেশের ইতিহাসে 12ই ফেব্রুয়ারি এক অভূতপূর্ব জালিয়াতির সাক্ষী হতে চলেছে জাতি, যেটি বাহ্যিকভাবে জাতীয় সংসদ নির্বাচন হিসাবে প্রচারিত হচ্ছে। বাস্তবে সেটি একটি গণপরিষদ নির্বাচন, যার মূল উদ্দেশ্য মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান বাতিল করে রাষ্ট্র ক্ষমতায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। অবৈধ ইউনূস সরকার জনগণকে প্রকৃত তথ্য গোপন করে তথাকথিত জুলাই সনদের 84টি ধারাকে মাত্র 4টি প্রশ্নে সংকুচিত করে একটি প্রহসনের গণভোটে হ্যাঁ ভোট দিতে বাধ্য করছে। এই রাজনৈতিক প্রতারণার মূল কৌশল লুকিয়ে রয়েছে সংসদের দ্বৈত চরিত্রে। নির্বাচিত সংসদ প্রথম দিন থেকে সরকার গঠন করলেও 180 দিন পর্যন্ত সেটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। এর অর্থ হলো জনগণ ভোট দিয়ে একটি জাতীয় সংসদ নির্বাচন করবে ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে সেটি হবে একটি গণপরিষদ, যার প্রধান দায়িত্ব হবে মুক্তিযুদ্ধের চেতনায় প্রণীত সংবিধানকে পরিবর্তন করা বা ছুঁড়ে ফেলে দেওয়া। প্রস্তাবিত সংস্কারের মাধ্যমে যে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হতে যাচ্ছে তা নির্বাচিত সরকারের ক্ষমতা কেড়ে নিয়ে অনির্বাচিত প্রতিষ্ঠানগুলোর হাতে তুলে দেবে। উচ্চকক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে পরোক্ষ নির্বাচিত সদস্যদের রাষ্ট্রপতি নির্বাচনে প্রভাবশালী ভূমিকা দেওয়া হচ্ছে। একটি কমিটি ব্যবস্থার মাধ্যমে গুরুত্বপূর্ণ নিয়োগ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিতরণ করা হবে, যেখানে নির্বাচিত সরকার সংখ্যালঘু হয়ে পড়বে। এই কমিটিতে স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, রাষ্ট্রপতির প্রতিনিধি এবং আপিল বিভাগের বিচারপতিরা থাকবেন। এমনকি নির্বাচনে একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেলেও গোপন ব্যালটের কারণে তারা প্রকৃত ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। আপনি ভাবুন ব্যাপারটা। সরকার এই জালিয়াতি সফল করতে জনগণের করের টাকা দিয়ে বিশাল প্রচার যন্ত্র চালু করেছে। 3,500 কোটি টাকার বাজেট করেছে, তার মধ্যে 6টি মন্ত্রণালয় প্রায় 140 কোটি টাকা বাগিয়ে নিয়েছে গণভোটের প্রচারে। মোট নির্বাচনী ব্যয় দাঁড়িয়েছে 3,500 কোটির মতো। সরকারি কর্মকর্তাদের দিয়ে হ্যাঁ ভোটের প্রচার চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই ভিডিও বার্তা দিয়ে হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরির কথা বলেছেন। এমনকি গণভোটের পক্ষে অবস্থান নেওয়ায় সরকারি কর্মকর্তাদের কোনো আইনগত বাধা নেই বলে বলেছেন ইউনূস সরকারের সবচেয়ে কাছের মানুষ ডক্টর আলী রিয়াজ, যা সম্পূর্ণ মিথ্যা এবং আইন বিরোধী। নির্বাচনের মাত্র 17 দিন আগে অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব পদে 200 কর্মকর্তার পদোন্নতির ব্যবস্থা করা হয়েছে। তার মানে এই সরকার চিরস্থায়ী হওয়ার প্রস্তুতি নিয়েছে। একই সাথে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর এবং নিয়োগের মাধ্যমে ভবিষ্যৎ সরকারের হাত পা বেঁধে দেওয়ার কৌশল অব্যাহত রেখেছে। গণভোটের প্রশ্ন সাজানো হয়েছে এমনভাবে জনগণ প্রকৃত বিষয় বুঝতে পারবে না। জুলাই সনদের এতগুলো ধারার জটিল বিষয়বস্তুকে 4টি সরল প্রশ্নে রূপান্তর করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। বিশেষত সংবিধানের প্রস্তাবনা পরিবর্তনের প্রশ্নটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে সাধারণ মানুষ বুঝতে পারবে না এর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালি জাতিসত্তাকে অস্বীকার করা হচ্ছে কি হচ্ছে না। প্রস্তাবিত সংস্কারগুলো বিশ্লেষণ করলে একটি সুস্পষ্ট অলিগার্কিক কাঠামো ফুটে ওঠে। উচ্চকক্ষের প্রবর্তন, দুদক চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য কমিটি গঠন, এই সব কিছুর উদ্দেশ্য হলো নির্বাচিত জনপ্রতিনিধিদের সরাসরি ক্ষমতা খর্ব করে একটি অনির্বাচিত মহলের হাতে কার্যকর কর্তৃত্ব কেন্দ্রীভূত করা। যে হিসেবটি উপস্থাপন করা হয়েছে তা ভুল নয়, বরং এটি একটি সম্ভাব্য ভবিষ্যতের নির্ভয় চিত্র। ধরা যাক বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েও গোপন ব্যালটে রাষ্ট্রপতি পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিতে পারবে না, কারণ উচ্চকক্ষে গুপ্ত সমর্থন কাজ করবে। গুপ্ত শিবিরের মতো তারা গুপ্তভাবে কাজ করে একজন
তাদের পছন্দের প্রেসিডেন্টকে নিয়ে আসবে ক্ষমতায়। একইভাবে দুদক চেয়ারম্যানের নিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরকারের ভোট কমে যেতে পারে কমিটিতে অন্যান্য দল এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বের কারণে। এটি সরাসরি প্রাতিষ্ঠানিক একনায়কত্বের দিকে যাত্রা। ডক্টর ইউনূস নিজে একনায়ক, ভয়ঙ্কর একনায়ক, এবং সে কারণেই তিনি এই যাত্রায় সবাইকে হ্যাঁ ভোট দিতে বলেছেন, যেখানে নির্বাচিত সরকার নামমাত্র থাকবে কিন্তু প্রকৃত ক্ষমতা থাকবে বিভিন্ন কমিটি, উচ্চকক্ষ, অনির্বাচিত পদাধিকারীদের নেটওয়ার্কের হাতে, মানে ইউনূসের হাতে। আপনি ভাইবেন না যে ইউনূস ক্ষমতা থেকে যাবে, প্রশ্নই আসে না। জুলাই সনদকে সামাজিক চুক্তি বলে প্রচার করা হলেও এর বাস্তবায়নের আদেশ এবং গণভোটের অধ্যাদেশ দ্রুততার সঙ্গে প্রণয়ন করা হয়েছে, যেখানে সরকারি কর্মকর্তাদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানোর ব্যাপারে ইচ্ছাকৃত অস্পষ্টতা রাখা হয়েছে। এদিকে প্রচার কর্মীরা বলেন সরকারি কর্মকর্তাদের প্রচারে বাধা নেই, অন্যদিকে নির্বাচন কমিশন মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়ে এই সরকারি কর্মকর্তাদের পক্ষাবলম্বন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। এই যে মানে ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, যাতে প্রশাসনের পুরো যন্ত্রটি একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজে লাগানো যায়, ডক্টর ইউনূস সেটা করছেন। গণভোটের নামে এই যে অপপ্রচার এবং সংবিধান বাতিলের উদ্যোগ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত জনসার্বভৌমত্বের প্রতি একটা ভয়াবহ আঘাত। 1972 সালের সংবিধান ছিল বাঙালির জাতীয় মুক্তি সংগ্রামের চূড়ান্ত প্রকাশ। জিয়াউর রহমান এবং এরশাদের সামরিক ফরমান দিয়ে সেই সংবিধানকে বিকৃত করার ইতিহাস রয়েছে। এখন গণভোটের নামে সংবিধানের প্রস্তাবনা প্রতিস্থাপন এবং জুলাই সনদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যা মূলত মুক্তিযুদ্ধের আদর্শ এবং গণতান্ত্রিক চেতনাকে স্থায়ীভাবে অস্বীকার করার চেষ্টা। এটি শুধু একটি শাসন কাঠামো পরিবর্তন নয়, এটি রাষ্ট্রের জন্মদাতা দর্শনকে মুছে ফেলার চক্রান্ত। আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি গণতান্ত্রিক রূপান্তর বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু ভোটের আগেই 2 শতাধিক কর্মকর্তার পদোন্নতি, আগের সরকারের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বাদ দেওয়ার আলোচনা, এসবই প্রমাণ করছে যে একটি নির্দিষ্ট গ্রুপ রাষ্ট্রযন্ত্রে তাদের নিয়ন্ত্রণ চিরস্থায়ী করতে চাইছে। তারা নির্বাচনকে একটি গড়াপেটা খেলা হিসেবে দেখছে, যার পরিণতিতে একটি অনির্বাচিত জবাবদিহিতাহীন অলিগার্কির উত্থান ঘটবে। সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে না দুদক প্রধানের মতো কাউকে নিয়োগের, মন্ত্রিসভার হাত থাকবে না উচ্চ পর্যায়ের কোনো নিয়ন্ত্রণ। ক্ষমতা ছড়িয়ে পড়বে এমন সব কমিটির হাতে যেখানে তারা নির্বাচিত নন, আমলা, বিচারপতি, এই ইউনূসের মতো অনির্বাচিতরা তখন ক্ষমতাসীন হয়ে যাবে। বোঝার চেষ্টা করেন, 12ই ফেব্রুয়ারি আপনাকে এই কালো গহ্বরের ভিতরে টেনে নিয়ে যাচ্ছে ইউনূস। একে জালিয়াতি বলবেন না, তাহলে কাকে জালিয়াতি বলবেন বলুন? তো ভয়াবহ জালিয়াতি।